স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প কুকুর। গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। কেমন আছেন প্রফেসর সাহেব? আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম, জি ভালো আছি। ভদ্রলোক হাসি মুখে বললেন, বসবো খানিকক্ষণ? জি বসুন, আমি অবশ্য কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আমাকে কি চিনতে পেরেছেন? জি না। ওই যে মোড়ের সিগারেটের দোকানের সামনে আলাপ হলো, আপনি সিগারেট কিনছিলেন, আমি পান কিনছিলাম। আমি ভদ্রলোককে চিনতে পারলাম না। মোড়ের পানের দোকানের সামনে সামান্য আলাপের পরে সারা জীবন চিনে রাখবো আমার স্মৃতিশক্তি এত ভালো নয়। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমার নাম আলিমুজ্জামান। পোস্টাল সার্ভিসে ছিলাম, 3 বছর আগে রিটায়ার করেছি। 8 মে মঙ্গলবার। এখন ঘরেই থাকি, একটা বাগান করছি। ভালো, খুব ভালো। ভদ্রলোক সোফায় বসেছেন, কৌতূহলী চোখে চারিদিকে দেখছেন। বারবার আমার বইয়ের আলমিরায় তার চোখ আটকে যাচ্ছে। আমি শঙ্কিত বোধ করছি। এখনই হয়তো বলবেন, আপনার তো অনেক বই, কয়েকটা নিয়ে যাই, পড়ে ফেরত দিয়ে দেব। আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয়। ইনিও দেবেন তা মনে হয় না। বই নেয়ার ছুতোয় রোজ এসে বিরক্ত করবেন। আমি এমন কোনো মিশুক লোক না যে এই বুড়ো মানুষটার সঙ্গ পছন্দ করব। প্রফেসর সাহেব, আপনি কি ভূত প্রেত এইসবে বিশ্বাস করেন? জি না, করি না। শুনে ভালো লাগলো। আজকাল শিক্ষিত লোক দেখি এইসব বিশ্বাস করে। মনটা খারাপ হয়। মানুষ চাঁদে যাচ্ছে সেটা বিশ্বাস করছে, আবার ভূতও বিশ্বাস করছে। ফিজিক্সের এক প্রফেসরের হাতে দেখছি 4টা পাথরের আংটি। আমি চুপ করে রইলাম। আমার কাছ থেকে উত্তর না পেলে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে। তিনি বিদায় নেবেন। প্রফেসর সাহেব। জি। আপনি কি কোইন্সিডেন্সে বিশ্বাস করেন? আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। কাকতালীয় ঘটনা। আমি এখনো আপনার প্রশ্ন বুঝতে পারছি না। আরেকদিন বলবো আপনাকে। আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত, তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তি কেটে যেত। আমি ভদ্রলোকের কথায় সত্যিকার অর্থেই লজ্জিত বোধ করলাম। আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি, কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারিনি। রিটায়ার্ড মানুষ একা একা থাকেন, কথা বলার সঙ্গী তো তাদেরই দরকার। প্রফেসর সাহেব, উঠি। উঠবেন? জি। আজকাল কোথাও বেশিক্ষণ বসি না। রিটায়ার্ড মানুষদের কেউ পছন্দ করে না। সবাই ভাবে সময় নষ্ট করার জন্য গিয়েছি। তাছাড়া মানুষদের সঙ্গ আমি নিজেও যে খুব পছন্দ করি তা কিন্তু না। আপনি আসবেন, আপনার সঙ্গে গল্প করব, কোনো অসুবিধা নেই। আজ অবশ্য একটু ব্যস্ত। গল্পগুজব আমি তেমন একটা পারি না। কোইন্সিডেন্সের একটা ব্যাপার আমার জীবনে আছে। ওই গল্পটা ছাড়া আমি কোনো গল্প জানি না। গল্পটা খুব ব্যক্তিগত। এই জীবনে অল্প কয়েকজনকে বলেছি। আপনাকে কেন জানি বলার ইচ্ছা করছিল। আপনি দয়া করে একটু বারান্দায় আসেন, তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম। হঠাৎ কোনো একদিন চলে এলে ভালোই লাগতো। আমি তার সাথে বারান্দায় এসে দাঁড়ালাম। ভদ্রলোক হাত উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা একটা একতলা বাড়ি দেখালেন। পুরনো বাড়ি। দোতলার কাজ শুরু করা হয়েছিল, শেষ হয়নি। বাড়ির সামনে 2টো জড়াজড়ি করা কাঁঠাল গাছ। একদিন যদি আসেন আপনার ভালো লাগবে। আমার জীবনের কোইন্সিডেন্সের ঘটনাটা শুনবেন। জি আচ্ছা, একদিন অবশ্যই যাব। আমার নামটা আপনার মনে আছে তো? জি আছে তো। কি নামটা বলুন তো? আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম, কারণ
ভদ্রলোকের নাম কিছুতেই মনে করতে পারছিলাম না। ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন। নামটা বোধহয় আপনার মনে পড়ছে না, তাই না? জি না, মনে থাকার কথাও না। আনকমন নাম মানুষের মনে থাকে না। আমার নাম খুবই আনকমন, আলিমুজ্জামান। একদিন আসবেন আমার বাসায়, দয়া করে ঘটনাটা বলবো, শুনতে আপনার খারাপ লাগবে না। জি আচ্ছা, অবশ্যই যাব, খুব শিগগিরই একদিন যাব। এরপর এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম, গল্প শোনার আগ্রহে নয়, লজ্জা কাটানোর জন্য। ভদ্রলোক ওই দিন আমাকে খুব লজ্জায় ফেলে দিয়েছিলেন। বাসায় ঢুকে আমার বিস্ময়ের সীমা রইল না। সাধারণ একটা বসার ঘর, বেতের কয়েকটা চেয়ার, দেয়াল জোড়া বইয়ের আলমিরা। খুব কম করে হলেও 1015 বই ভদ্রলোকের আলমিরায় আছে। কারো ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে তা আমার জানা ছিল না। নিজের অজান্তেই আমি বললাম, অপূর্ব। ভদ্রলোক হাসি মুখে বললেন, বলেছিলাম না আমার বাসায় এলে আপনার ভালো লাগবে। আপনার বইয়ের সংখ্যা কত? এই তো 16,000-এ কিছু বেশি। আমার শোবার ঘরে বেশ কিছু বই আছে, আপনাকে দেখাবো। সব আপনার নিজের সংগ্রহ? না না, আমার বাবার সংগ্রহ অনেক বই আছে। বই কেনার বাতিক বাবার কাছ থেকেই পেয়েছিলাম। খুবই বই পাগল একজন লোক ছিলেন, খুব বই পড়তেন। আমি তার মতো পড়তে পারি না। অনেক বই আছে, আমি কিনে রেখেছি, এখনো পড়িনি। এখন তো প্রচুর অবসর, এখন নিশ্চয়ই পড়ছেন। আমার চোখের সমস্যা আছে, খুব বেশিক্ষণ এক নাগাড়ে পড়তে পারি না। আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন। বই তো পড়ার জন্যই, আলমিরায় সাজিয়ে রাখার জন্য তো না। আপনি কি সবাইকে বই পড়তে দেন? জি দেই তো। তারা বই ফেরত দেয়? অনেকেই দেয় না, সেই সব পরে কিনে ফেলি। আমার সংসার ছোট, একটা মাত্র মেয়ে, স্ত্রী মারা গেছে। সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে, বই কেনায় একটা অংশ ব্যয় করি। আপনি ঘুরে ঘুরে বই দেখুন, আমি চা নিয়ে আসছি। মানে চা লাগবে না? কেন লাগবে না? চা খেতে খেতে গল্প করব। আমার ঘটনাটা আপনাকে বলবো। আপনাকে বলার জন্য আমি এক ধরনের আগ্রহ অনুভব করছি। কেন বলুন তো? আপনি বিজ্ঞানের মানুষ, আপনি শুনলে একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করাতে পারবেন। অবশ্যই ব্যাখ্যার জন্য আমি খুব একটা ব্যস্তও না। প্রতিটা বিষয়ের পেছনে যে একটা কার্যকারণ থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাচ্ছি, এই বিষয়গুলিরও তো এখনো মীমাংসা হয়নি। কি বলেন প্রফেসর সাহেব? অন্য সময় হলে এই ভদ্রলোকের কথায় আমি তেমন একটা গুরুত্ব দিতাম না, কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা 16,000, তার কথা মন দিয়ে শুনতেই হয়। তার তুচ্ছতম কথাও অগ্রাহ্য করা যায় না। ভদ্রলোকের গল্প সেই কারণেই অতি আগ্রহ নিয়েই শুনলাম। যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। ভদ্রলোকের গল্পে মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করেছিলেন। আমি তা করছি না, কোনো রকম ব্যাখ্যা বা টিকা টিপ্পণীও দিচ্ছি না, পুরোটাই পাঠকদের উপর ছেড়ে দিচ্ছি। কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমিক। কুকুর, বেড়াল, গরু, ভেড়া এসব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা। রাস্তায় একজন ভিখারি চিৎকার করে কাঁদলে সে ভিখারির কাছে এগিয়ে যাবে না, কিন্তু একটা বিড়াল কুই কুই করে কাঁদলে ছুটে যাবে, বিড়ালটাকে পানি খাওয়াবে। আপনাকে শুরুতেই বলে রাখি, আমি এরকম কোনো পশুপ্রেমিক নই। কুকুর, বেড়াল এসব আমার অপছন্দের প্রাণী। একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু কুকুর বা বেড়ালের গায়ে হাত দিতে আমার ঘেন্না লাগে। তাছাড়া ডিপথেরিয়া, জলাতঙ্ক এসব অসুখ তাদের মাধ্যমেই ছড়ায়, এটা আমি সবসময় মনে রাখি। যাই হোক, মূল গল্পে ফিরে যাই। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। শীতকাল, কলেজে প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়। তখন পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমাদের বাসা ঠাকুরপাড়ায়। তো একদিন বাসায় ফিরছি, দিনটা মনে আছে বুধবার। সন্ধ্যা মিলিয়ে গেছে, গায়ে গরম কাপড় ছিল না, প্রচণ্ড শীত লাগছে। বাসার কাছাকাছি এসে দেখি
পাড়ার 3-4টা ছেলে কাগজ, শুকনো কাঠ এসব জড়ো করে আগুন জ্বালাচ্ছে। আমাদের সামনে বাসা নান্টুকেও দেখা গেল। মহা অত্যাদর একটা ছেলে, তার হাতে একটা কুকুর ছানা। ছানাটার গায়ে কাপড় জড়ানো, শুধু মুখ বের হয়ে আছে। কুকুর ছানা আরামে কুই কুই করছে। আমি বললাম, কি হচ্ছে রে নান্টু? নান্টু দাঁত বের করে হাসল। অন্য একজন ছেলে বলল, নান্টু কুকুরকে কম্বল পরিয়েছে, শীত লাগে তো এই জন্য। দলের বাকি সবাই হো হো করে হেসে উঠল। ছেলেগুলোর বয়স 10 থেকে 11-র মধ্যে। এই বয়সের বালকরা সব সময় খুব আনন্দে থাকে, নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে। কুকুরকে কাপড় দিয়ে মোড়ানো হয়েছে, এতেই তাদের আনন্দের সীমা নেই। মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কেউ তেমন একটা পছন্দ করছে না, মুখ চাওয়াচাওয়ি করছে। হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক। নান্টুকেও খুব বিরক্ত মনে হলো। ওদের কাছে গিয়ে দাঁড়ানো মাত্রই কেরোসিনের গন্ধ পেলাম। হয়তো বাসা থেকে কেরোসিন এনে কেরোসিন ঢেলে আগুন করছে। বালকরা কায়দা কানুন করতে খুব ভালোবাসে। কিরে, কেরোসিন দিয়েছিস নাকি? কেউ কোনো জবাব দিল না। নান্টুর মুখ কঠিন হয়ে গেল। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছিলাম না। নান্টু বলল, আপনি চলে যান। তার গলা কঠিন, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তাকিয়ে দেখি নান্টুর কোলের কুকুরছানা ভিজে চুপচুপ করছে। বুকটা ধক করে উঠল। এরা কুকুরছানাটার গায়ের কাপড় কেরোসিন দিয়ে চুবিয়েছে নাকি? নতুন কোনো খেলা? একে আগুনে ছেড়ে দেবে না তো? শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। আমি কড়া গলায় বললাম, এই নান্টু, তুই কুকুরটার গায়ে কেরোসিন ঢেলেছিস? নান্টু কঠিন মুখে বলল, তাতে আপনার কি? কেন কেরোসিন ঢাললি কেন? নান্টু কিছু বলল না। অন্য আরেকজন বলল, কুকুরটা আগুনের মাঝে ছাড়বে। এর গলায় ঘুঙুর বাঁধা আছে। আগুনে ছাড়লে এর গায়ে আগুন লাগবে আর সে দৌড়াবে আর ঘুঙুর বাজবে। যত তাড়াতাড়ি দৌড়াবে তত তাড়াতাড়ি ঘুঙুর বাজবে। এটাই মজা। আমি হতভম্ব। এরা বলে কি? ছেলেটার কথা শেষ হওয়ার আগেই নান্টু কুকুরছানাটাকে আগুনে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কুকুরছানা দৌড়ালো না, এক জায়গায় দাঁড়িয়ে রইল। হয়তোবা মানুষের নিষ্ঠুরতায় সেও হতভম্ব হয়ে গিয়েছিল। আমি আগুনের উপর লাফিয়ে পড়লাম। আমার শার্টে আগুন ধরে গেল, প্যান্টেও আগুন ধরে গেল। এসব কিছু গ্রাহ্য করলাম না। আমার একটা মাত্র চিন্তা ছিল, বাচ্চাটাকে আগুন থেকে বের করতে হবে। আলিমুজ্জামান সাহেব থামলেন। আমি বললাম, বের করতে পেরেছিলেন? হ্যাঁ। বাচ্চাটা বেঁচে ছিল? না, বাচ্চাটা বাঁচেনি। বাচ্চার কথাও না। আমার গায়ে 3rd ডিগ্রি বার্ন হয়ে গিয়েছিল। কুমিল্লা মেডিকেলে কিছুদিন থাকলাম। তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজে। 2 মাসের উপর হাসপাতালে থাকতে হয়েছিল। এক পর্যায়ে ডাক্তাররা আমাকে বাঁচানোর আশাই ছেড়ে দিয়েছিল। সেই সময় বার্নের চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না। স্কিন গ্রাফটিং হতো না। অল্পতেই শরীরে ইনফেকশন হয়ে যেত। যাই হোক, বেঁচে গেলাম। তবে সেই বছর পরীক্ষা দিতে পারলাম না। আলিমুজ্জামান সাহেব নিঃশ্বাস নেওয়ার জন্য থামা মাত্র আমি বললাম, আপনি একজন অসাধারণ মানুষ। মোটেই না। আমাকে বোকা বলতে পারেন। সামান্য একটা কুকুরছানার জন্য নিজের জীবন দিতে বসেছিলাম। তখন সবাই আমার বোকামির কথাটা আলোচনা করত। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে হয়তো বোকামিই করেছি। একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই মূল্যবান। আপনার গল্প শুনে মুগ্ধ হয়েছি। এটা কিন্তু গল্প না, এটা গল্পের ভূমিকা। এখন মূল গল্পে যাব। তো ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। শরীর তখনও খুব দুর্বল। ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে। শুয়ে বসেই দিন কাটছে। আমার ঘর দোতলায়, মাথার কাছে বিরাট জানালা।
জানলা দিয়ে বাইরে তাকিয়ে শুয়ে থাকতে খুব খারাপ লাগে না। তারপর এক রাতের কথা, হঠাৎ ঘুম ভেঙে গেছে। জানলা দিয়ে বাইরে তাকালাম, ফকফকে জ্যোৎস্না। এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল। রাজ্যের কুকুর এসে জড়ো হয়েছে আমার বাসার সামনে। কেউ কোনো সাড়া শব্দ করছে না বা ছুটোছুটি করছে না, সবকটা মূর্তির মতো বসে আছে। এগুলো দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা কি? একসঙ্গে এতগুলো কুকুর আমি আগে কখনো দেখিনি। এদের এই জাতীয় আচরণের কথাও কখনো শুনিনি। আমাকে তাকাতে দেখে এরা সবাই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। অবাক হয়ে তাকিয়ে আছি, দেখি হঠাৎ এদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল। এরা একে একে চলে গেল, যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হয়েছে, এখন চলে যাচ্ছে। এই ব্যাপার মাঝে মাঝেই ঘটতে লাগলো। নির্দিষ্ট কোনো সময় না, মাসে একবার কিংবা 2 মাসে একবার এরকম হয়। এরকম একটা ঘটনা চাপা থাকার কথা না, সবাই জেনে গেল। অনেকেই দুপুর রাতে কুকুরের দল দেখতে আসতো। খবরের কাগজেও ঘটনাটা উঠেছিল। দৈনিক আজাদে ক্যাপশন ছিল কুকুরের কাণ্ড। আমার ছোট বোন আমাকে খুব খ্যাপাতো। সে বলতো, কুকুরের জন্য তুমি জীবন দিতে যাচ্ছিলে, কাজেই তোমাকে তারা রাজা বানিয়েছে, তুমি হচ্ছ কুকুরদের রাজা। আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবনা চলে গেলেন। আমিও বাবার সাথে চলে গেলাম। সেখানেও একই কাণ্ড। 1 মাস 2 মাস পর পর হঠাৎ রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়ো হয়, মূর্তির মতো চুপচাপ বসে থাকে। একবার আমার চোখে চোখ পড়া মাত্র মাথা নিচু করে চলে যায়। যেখানে গিয়েছি একই কাণ্ড ঘটছে, যেন কোনো এক অদ্ভুত উপায়ে কুকুররা আমার খবর পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, আমার মনে হয় কুকুররা আমাকে পাহারাও দেয়। আমি যখন রাস্তায় হাঁটি, 1-2টা কুকুর সব সময় আমার সঙ্গে থাকে। আজ আমার বয়স 67, আজও একই ব্যাপার ঘটছে। আমি আশ্চর্য হয়ে বললাম, বলেন কি? যা বলছি তার মধ্যে এক বর্ণ মিথ্যা নেই। তবে কুকুরের সভা আগের মতো ঘন ঘন এখন আর হয় না। 6 মাস 1 বছরে একবার হয়, তবে হয়। কুকুরের ভাষা আমি জানি না, জানলে জিজ্ঞেস করতাম, তোমরা কি চাও, এসব কেন করো তোমরা? ব্যাপারটা কি আপনার পছন্দ হয় না? না, পছন্দ হয় না। 1 দিন 2 দিনের ব্যাপার হলে হয়তো পছন্দ হতো। 1 দিন 2 দিনের ব্যাপার তো নয়, দিনের পর দিন ঘটে যাচ্ছে। ভবিষ্যতে আবারও হবে বলে আপনার ধারণা? হ্যাঁ, হবে। আজ রাতেও হতে পারে। আপনি দেখতে চান? এইগুলো বলতে বলতেই আলিমুজ্জামান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল, যেন তিনি প্রচণ্ড রাগ করছেন, যেন এই মুহূর্তেই চেঁচিয়ে উঠবেন। আমি বললাম, আপনি মনে হয় পুরো ব্যাপারটায় খুব আপসেট। এতে আপসেট হওয়ার কিছু নেই। পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে, এতে রাগ হওয়ার কি আছে? কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয়ই পশুদেরও আছে। দেখুন, এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপার নয়, এটা একটা ভৌতিক ব্যাপার, সুপারন্যাচারাল ব্যাপার। এর মাঝে সুপারন্যাচারালের অংশ কোনটা? পুরো ব্যাপারটাই সুপারন্যাচারাল। এই অংশটা আপনাকে বলিনি বলে আপনি এখনো বুঝতে পারছেন না। বলুন শুনি। যে কুকুরছানাটিকে আমি বাঁচাতে চেয়েছিলাম, সেই কুকুরছানাটা দলের মধ্যে সব সময় থাকে। পুড়ে কয়লা হয়ে যাওয়া একটা কুকুর, গলায় ঘুঙুর বাঁধা। কুকুরছানাটা মাথা তুলায় আর ঘুঙুরের শব্দ হয়। আপনি ছাড়া অন্যরা ওই কুকুরছানাটাকে দেখে? না, আর কেউ দেখতে পায় না, শুধু আমিই দেখতে পাই। দেখুন ভাই, আমি বিজ্ঞানের ছাত্র না, আমার বিষয় ইতিহাস। তবু অবৈজ্ঞানিক কোনো কিছুই আমার জীবনে গ্রহণ করিনি। ভূত প্রেত ছাড় ফুক পীর ফকির কিছুই না। অথচ সেই আমাকেই কিনা সারা জীবন একটা অতিপ্রাকৃত বিষয় হজম করতে হচ্ছে। আমি বললাম, আবার কখনো এরকম হলে আপনি দয়া করে আমাকে একটু খবর দেবেন। কিন্তু তিনি আমার কথার কোনো জবাব দিলেন না। সেদিন আমি বিদায় নিয়ে চলে এলাম। তারপর 5 মাস পর রাত 2টোয় আমার টেলিফোন বেজে উঠল। আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন। তিনি ফোনে বললেন, ওরা এসেছে। আপনি কি
আসবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।